প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোসেনপুর সরকারি কলেজ পক্ষ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা কিছুটা হলেও স্যারদের সান্নিধ্য পেতে পারছি, এটাই যথেষ্ট। কারণ আজ বিশ্ব যেখানে করোনার মহাসংকটে ভুগছে, সেই ক্ষেত্রে এর বিকল্প এখন পর্যন্ত কিছু আবিষ্কৃত হয়নি। কাজেই এই অনলাইনে এখন তোমাদের শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটা যোগাযোগের মাধ্যম। তো আজকে তোমাদের অনলাইন ক্লাসে যুক্তিবিদ্যা বিষয়ে আমি দ্বাদশ শ্রেণীর জন্য আজকে যে ক্লাসটি দিচ্ছি বা তোমাদের সঙ্গে আলোচনা করব, সেই বিষয়টি হলো যৌক্তিক সংজ্ঞা। আজকে তোমাদের সঙ্গে আমরা যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করব। এখন যৌক্তিক সংজ্ঞা আলোচনার পূর্বে জেনে নেওয়া দরকার আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যৌক্তিক সংজ্ঞা তোমরা জানো, ইংরেজি প্রতিশব্দ ডেফিনেশন। তো যৌক্তিক সংজ্ঞা কি, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, যৌক্তিক সংজ্ঞার নিয়মগুলো কি, এবং নিয়মগুলো ভঙ্গ করলে বা নিয়মগুলো না মানলে কি কি অনুপত্তি হয় বা ত্রুটি হয়, সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। তো প্রথমেই আসো যৌক্তিক সংজ্ঞা কি। অর্থাৎ আমরা সংজ্ঞা কথাটার সঙ্গে খুবই পরিচিত। আমরা জানি যে সংজ্ঞা বিষয়টা নিয়ে সঙ্গে আমরা সবাই খুব পরিচিত, কারণ প্রত্যেকটা বিষয়ে বিভিন্ন সংজ্ঞা আমরা অধ্যয়ন করে থাকি। তেমনি যৌক্তিক সংজ্ঞা একটা বিষয়। এখন যৌক্তিক সংজ্ঞার সংজ্ঞা কি, সংজ্ঞা বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু জেনে নিই। অর্থাৎ তোমরা ধরে নিতে পারো সংজ্ঞা হলো একটি বিষয়ের বিস্তারিত বিষয়টাকে সংক্ষিপ্ত আকারে পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরাই হলো সংজ্ঞা। আবারও বলছি, একটা ব্যাপক বিষয়কে ছোট আকারে মূল বিষয়গুলো উপস্থাপন করাই হলো সংজ্ঞা। এইবারে আসো আমরা যৌক্তিক সংজ্ঞা কি জেনে নিই। তোমরা ইতিমধ্যে জেনেছ যুক্তিবিদ্যা পদের দিকটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি। পদের দুইটা দিক থাকে, একটি হলো সংখ্যার দিক আর একটা হলো গুণের দিক। তো যুক্তিবিদ্যার ভাষায় এই সংখ্যার দিকটাকে বলা হয় ব্যাখ্যার্থ আর গুণের দিকটাকে বলা হয় যাথ্যার্থ। তো আমরা আজকে এই যে যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করব, এই যৌক্তিক সংজ্ঞাটা হলো যাথ্যার্থর বিষয়ে আলোচনা। এবং যাথ্যার্থ বলতে আমরা বুঝি এটাকে কি বলা হয়, গুণ। যুক্তিবিদ্যার ভাষায় এই আবশ্যিক যে গুণ, একটি পদের যে আবশ্যিক গুণ, সেই গুণটাকে বলা হয় যাথ্যার্থ। আর ব্যাখ্যার্থ হলো একটি পদের পরিমাণ বা সংখ্যা কতটুকু। যেমন মনে করো মানুষ, আমি বলছি মানুষ একটি পদ। মানুষ পদের দুইটি দিক। মানুষ বলতে এখানে তুমি কতগুলো মানুষকে বুঝেছ? মানুষ বলতে বোঝা যাচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং অনাগত, পরে যা আসবে সব মানুষকে বোঝানো হয়েছে। তাহলে একটা সংখ্যা আছে, সকল মানুষ। তাহলে এই মানুষের পরিমাণটা হলো সকল। আর গুণ বলতে যুক্তিবিদ্যার ভাষায় বোঝায় কি, আবশ্যিক গুণ। আরো বিভিন্ন ধরনের গুণ আছে, যেমন মনে করো বাহ্যিক গুণ। তা আমরা বাহ্যিক গুণ নিয়ে আলোচনা করবো। যুক্তিবিদ্যায় সাধারণত মৌলিক যে গুণটা আছে সেই গুণটা নিয়ে আলোচনা করি। তাহলে মানুষের মৌলিক গুণ আমরা জেনে গেছি ইতিমধ্যেই যে মানুষের মৌলিক গুণ হলো জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। কি, জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি, এই হলো মানুষের মৌলিক গুণ। এই যাথ্যার্থ ব্যাখ্যার্থ সম্পর্কে তোমাদেরকে পূর্বে অনেক আলোচনা করেছি। আশা করছি যে তোমরা এই বিষয়টা পুরোপুরি জানো। এখন আমরা
আজকের যে বিষয় আলোচ্য বিষয় সেটা হলো যৌক্তিক সংজ্ঞা। এই যৌক্তিক সংজ্ঞা আলোচনা মূলত যথার্থকে নিয়ে, পদের দুটা দিক, একটা সংখ্যার দিক, একটা গুণের দিক। এই গুণের দিকটাকে নিয়ে যৌক্তিক সংজ্ঞা আলোচনা করে, আর সংখ্যা বা পরিমাণের দিকটা নিয়ে যৌক্তিক বিভাগ আলোচনা করে। আমরা পরবর্তী ক্লাসে যৌক্তিক বিভাগ নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচ্য বিষয় যৌক্তিক সংজ্ঞা। এখন আসলে যৌক্তিক সংজ্ঞার সংজ্ঞা দিই। একটি পদের পূর্ণ যথার্থতাকে সুস্পষ্টভাবে তুলে ধরাই হলো যৌক্তিক সংজ্ঞা। আবারও বলছি, একটি পদের পূর্ণ যথার্থতাকে সুস্পষ্টভাবে প্রকাশ করাই হলো যৌক্তিক সংজ্ঞা। এখন আসো, এই সংজ্ঞাটা যদি বিশ্লেষণ করি, কিছু বৈশিষ্ট্য পাবো, সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখবা যে তোমাদের কাছে সেটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আসো, প্রথমেই একটি পদ, একটি পদের পূর্ণ যথার্থ। 2 নম্বর হলো পূর্ণ যথার্থ। পূর্ণ যথার্থ কি করতে হবে? 3 নম্বর সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে। সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে। যেমন মনে করো, আমি বলছিলাম মানুষ একটি পদ, মানুষ কি একটি পদ, এর যথার্থকে আমরা জানি কি? জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। তো ওই যে মানুষের মূল যে গুণ বা যথার্থ হলো জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। তাহলে সংজ্ঞায় কি বলছে? একটি পদ মানুষ পদে পূর্ণ যথার্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি সুস্পষ্ট, মানে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। এটাকে বলা হবে যৌক্তিক সংজ্ঞা। তাহলে তোমরা কি এটা বুঝতে পেরেছো যে একটি পদের যে যথার্থতাকে, সেই যথার্থতাকে পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে উপস্থাপন করাই হলো যৌক্তিক সংজ্ঞা। এখন আসো, কিছু উদাহরণ দিয়ে তোমরা বিষয়টি আরেকটু পরিষ্কার হবে তোমাদের কাছে। যেমন মনে করে বললো, মানুষকে আমি পদ ধরে নিলাম। কাকে? মানুষকে আমি পদ ধরে নিলাম। তাহলে মানুষের সংজ্ঞা যদি বলে মানুষ কাকে বলে, এর যৌক্তিক সংজ্ঞা দেব। যদি বলা হয় যে মানুষ কাকে বলে, এর একটি যৌক্তিক সংজ্ঞা দেব। যদি কেউ বলে মানুষ হয় মনুষ্য জাতীয় প্রাণী। আবার কেউ বলতে পারে মানুষ হয় সৃষ্টির মুকুট, মানুষ হয় সৃষ্টির মুকুট। কেউ বলতে পারে মানুষ হয় শ্রেষ্ঠ জীব, এই যে তারা এইগুলো বলেছে, মানুষ হয় মনুষ্য জাতীয় প্রাণী, মানুষ হয় সৃষ্টির মুকুট, মানুষ হয় শ্রেষ্ঠ জীব, এগুলো কিন্তু মানুষের যৌক্তিক সংজ্ঞা নয়। কারণ এই সংজ্ঞাগুলোতে মানুষের যে মূল বৈশিষ্ট্য বা মানুষের যে মূল যথার্থ অর্থাৎ আবশ্যিক গুণ, সেই গুণটা পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে ফুটে ওঠেনি। যদি কেউ বলে মানুষ হয় জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এটা হলো মানুষের যৌক্তিক সংজ্ঞা। কারণ এখানে মানুষের যে যথার্থ জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, সেটাকে পরিষ্কার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটাই হলো যৌক্তিক সংজ্ঞা। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে একটা পদের যে মৌলিক গুণ বা যথার্থ বা আবশ্যিক গুণকে যদি সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়, তখন তাকে বলা হবে যৌক্তিক সংজ্ঞা। আর যদি
বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয় কোনো বিষয়ের বা কোনো পদের, সেগুলা যদি যথার্থ উল্লেখ করা না হয় বা কম করা হয় বেশি করা হয় তখন ত্রুটি দেখা দেয়। এই ত্রুটিযুক্ত যে সংজ্ঞাগুলো সেগুলোকে বলা হয় বর্ণনা। তেমনি মানুষ হয় মানুষ্য জাতীয় প্রাণী, এটা মানুষের একটি বর্ণনা। মানুষ হয় সৃষ্টির মুকুট, এটা মানুষের একটি বর্ণনা। মানুষ হয় শ্রেষ্ঠ জীব, এটা হলো মানুষের একটি বর্ণনা। কিন্তু মানুষ হয় জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এখানে মানুষের যে মূল বৈশিষ্ট্য বা মানুষের যে পূর্ণ যথার্থ জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি সেটাকে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কাজেই এটা হলো মানুষের যৌক্তিক সংজ্ঞা। তাহলে মানুষের যৌক্তিক সংজ্ঞা বলতে তোমরা কি বোঝো? মানুষ হয় জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। তেমনি যদি বলা হয় গরুর যৌক্তিক সংজ্ঞা দাও, কি বলবা? গরু হয় জীববৃত্তি সম্পন্ন প্রাণী। কারণ আমরা জানি গরুর কোনো বুদ্ধিবৃত্তি নাই, গরুর একমাত্র যথার্থ হলো জীববৃত্তি। তাই গরু হয় জীববৃত্তি সম্পন্ন প্রাণী, গরুর যৌক্তিক সংজ্ঞা। আশা করছি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যৌক্তিক সংজ্ঞা বিষয়টা কি। অর্থাৎ একটি পদের পূর্ণ যথার্থটাকে পরিষ্কারভাবে শুধু তুলে ধরবা, শুধু যথার্থটাকে, এর চেয়ে অন্য কিছু উঠানোর দরকার নেই, শুধু যথার্থটাকে পরিষ্কারভাবে উল্লেখ করবা, তাহলে যৌক্তিক সংজ্ঞা হয়ে যাবে। তো আমরা আজকে যৌক্তিক সংজ্ঞার দেওয়ার কিছু নিয়ম কানুন আছে, এই নিয়মগুলো নিয়ে আমরা তোমাদেরকে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি এই নিয়ম বা আইন ভঙ্গ করলে যে শাস্তি আছে বা ত্রুটি হয় সেটা আমরা জানি, তেমনি এই নিয়ম যেমন আছে লঙ্ঘনও আছে। আর এই নিয়ম লঙ্ঘন করলে যুক্তিবিদ্যার ভাষায় যে ত্রুটি হয় সেটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় ফেলাসি বা অনুপপত্তি। তো আমরা এগুলো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন আসো আমরা যাই প্রথম নিয়মে। আমরা জানি যৌক্তিক সংজ্ঞা দিতে হলে কিছু নিয়ম কানুন মেনে আমাকে সংজ্ঞাটা দিতে হবে। আর এই নিয়ম কানুনগুলোর মধ্যে প্রথম নিয়মে বলা হয়েছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে। কি করতে হবে? প্রথম হলো 1 নম্বর পূর্ণ যথার্থ। পূর্ণ যথার্থ অর্থাৎ যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যথার্থতা উল্লেখ করতে হবে। তার চেয়ে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। কি বললাম? যে যথার্থতাই শুধু উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও উল্লেখ করা যাবে না, কমও উল্লেখ করা যাবে না। যদি কম বেশি করো তাহলে তোমার অনুপত্তি বা ফেলাসি বা ত্রুটি দেখা দেবে। সেইগুলো নিয়ে আমরা ত্রুটিগুলো নিয়ে পরে আলোচনা করছি। তাহলে প্রথম নিয়মটা আমরা জেনে নিলাম যে যৌক্তিক সংজ্ঞা সবসময় পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। যেমন মানুষের সংজ্ঞায় যদি কেউ বলে মানুষ হয় জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও বিচার শক্তি সম্পন্ন প্রাণী, তাহলে এখানে কি করছে তোমরা বুঝতে পারছো? যে এই যে বিচার শক্তি সেটাকে বাদ দিয়ে কিন্তু উল্লেখ করা হচ্ছে, যা যৌক্তিক সংজ্ঞা না করছে। যে যৌক্তিক সংজ্ঞা বলা হয়েছে অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা যাবে না। আবার যদি বলে মানুষ হয় প্রাণী, এইখানেও কিন্তু কি করছে? যে গুণের কম উল্লেখ করছে, কারণ বুদ্ধিবৃত্তি উল্লেখ করা হয় নাই। কাজে এইগুলা করা যাবে না, কম বেশি করা যাবে না। তাহলে প্রথম নিয়ম হচ্ছে যুক্তিবিদ্যা যৌক্তিক সংজ্ঞায় সবসময় পদের পূর্ণ যথার্থতাকে উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। আর যদি কম বেশি করো তাহলে ত্রুটি দেখা দেবে, আর এই ত্রুটিগুলোকে বলা হয় ফেলাসি। তো প্রথম নিয়মগুলো 4 প্রকার অনুপত্তি ঘটে, আমরা পরবর্তী ক্লাসে সেই অনুপত্তিগুলো নিয়ে আলোচনা করব। আসলে এবার দ্বিতীয় নিয়ম 2 নম্বর নিয়মে বলা হয়েছে কোনো ব্যক্তি বা বস্তুকে বাদ করা যাবে না। 2 নম্বর নিয়মে বলা হয়েছে কোন সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বুদ্ধ ভাষা ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় কি করা যাবে না? রূপক বা দুর্বুদ্ধ ভাষা ব্যবহার করা যাবে না। অর্থাৎ রূপক তো বুঝুন, যেমন ছেলেটির মুখ হয় চাঁদের ন্যায়, মেয়েটি হয় নদীর মতো রূপক।
তেমনি দুর্বুদ্ধ আছে, যেমন আজ রবির কিরণ বড় সোয়াদায়। তো অর্থাৎ যদি কিছু না বোঝা যায় তখন সেটাকে বলা হয় দুর্বুদ্ধ। আর যদি কোনো কিছুর সঙ্গে তুলনা করা হয় বা রূপক ভাষা ব্যবহার করা হয় তখন এটাকে বলা হয় রূপক। কাজে সংজ্ঞায় কোনো রূপক শব্দ বা দুর্বুদ্ধ শব্দ ব্যবহার করা যাবে না। যা করতে হবে একদম পরিষ্কার সাধারণ সহজ সরল ভাষা প্রয়োগ করতে হবে, যা সকলে বুঝতে পারে। তাহলে বুঝে গেল যে 2 নম্বর নিয়ম হচ্ছে সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বুদ্ধ শব্দ ব্যবহার করা যাবে না। 3 নম্বর নিয়ম রূপক বা দুর্বুদ্ধ। এখন 3 নম্বর নিয়ম আছে। 3 নম্বরে বলছে সংজ্ঞায় কোনো সমজাতীয় শব্দ বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। সমজাতীয় বা প্রতিশব্দ, সমজাতীয় বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় কি করা যাবে না? সমজাতীয় বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। এখন সমজাতীয় বলতে কি বোঝাচ্ছে? যেমন মানুষ হয় মানুষ্য জাতীয় প্রাণী, যা মানুষ তাই মানুষ। আবার যদি কেউ বলে লাউ হয় কদু, কারণ আমরা যা যা জানি লাউ যে কথা কদুও তেমনি এক কথা। তাছাড়া যদি কেউ বলে ডিম হয় আন্ডা, তো ওই যে ডিম এবং আন্ডা একই শব্দ। কাজে সংজ্ঞায় কোনো প্রতিশব্দ বা সমজাতীয় শব্দ ব্যবহার করা যাবে না। যদি করো ত্রুটি দেখা দিবে। আর এই ত্রুটি নাম হলো চক্রক সংজ্ঞা অনুভূতি। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তারপরে আসছে যে 4র্থ নিয়ম, সংজ্ঞায় যদি হাবোধক বা সদর্থক করা যায় তখন তাকে নাবোধক বা ননিয়ার্থক করা উচিত নয়। কি বলছে? সংজ্ঞা কখনো যদি হাবোধক বা সদর্থক করা সম্ভব হয় কখনোই তাকে নাবাচক বা নেতিবাচক করা উচিত নয়। সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখবো। এই 4টি নিয়ম তোমরা মুখস্থ করে নিবা বা বুঝে নিবা, তাহলে একটা সংজ্ঞা সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে। তো আমি আজকের ক্লাস আর দীর্ঘায়িত করব না। তোমাদেরকে আগামী ক্লাসে আমরা যে সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত যে অনুভূতিগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আর আজকে যা আলোচনা করেছি তার একটু সার দেখি কতটুকু তোমরা বুঝতে পেরেছ, আমরা একটু বোঝার চেষ্টা করব। যৌক্তিক সংজ্ঞা কাকে বলে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। যৌক্তিক সংজ্ঞা বলতে কি বোঝায় তোমরা বুঝতে পেরেছ, যে একটি পদের পূর্ণ যথার্থতাকে সুস্পষ্টভাবে উল্লেখ করাই হলো যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞা উদাহরণ আমরা দিয়েছি, তোমরা বুঝতে পেরেছ, যে অর্থাৎ যে যথার্থতাকে মানে পরিষ্কারভাবে ফুটিয়ে তোলাই হলো যৌক্তিক সংজ্ঞা। আর যৌক্তিক সংজ্ঞার 4টি নিয়ম নিয়ে আলোচনা করেছি। প্রথম নিয়মে বলছে যৌক্তিক সংজ্ঞায় সম্পূর্ণ যথার্থটিকে তুলে ধরতে হবে, তার চেয়ে বেশিও তোলা যাবে না, কমও তোলা যাবে না। যদি কম বেশি করো তাহলে 4 প্রকার অনুভূতি ঘটে। সেই অনুভূতিগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। 2 নম্বর নিয়ম বলছে সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বুদ্ধ ভাষা ব্যবহার করা যাবে না। যদি রূপক বা দুর্বুদ্ধ ভাষা ব্যবহার করো তাহলে ত্রুটি হবে। সেই ত্রুটি 2 ধরনের, একটি রূপক সংজ্ঞা অনুভূতি আর একটি দুর্বুদ্ধ সংজ্ঞা অনুভূতি। এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। 3 নম্বর নিয়ম বলছে সমজাতীয় বা প্রতিশব্দ সংজ্ঞা ব্যবহার করা যাবে না। যদি করো তাহলে ত্রুটি দেখা দেয়, সেই ত্রুটির নাম হলো চক্রক সংজ্ঞা অনুভূতি। আর 4র্থ নিয়মে বলছে সংজ্ঞা যদি সদর্থক বা হাবোধক করা সম্ভব হয় তাকে নেতিবাচক বা নাবোধক করা কখনোই উচিত নয়। তাহলে এই যে আমি আজকে যে আলোচনা করলাম সেইগুলো তোমরা বই দেখে বইয়ের সঙ্গে মিলিয়ে তোমরা একটু অধ্যয়ন করার চেষ্টা করো। ঘরে বসে দেখবা তোমরা ভালো করবা, এবং তোমরা এই করোনা মহা কঠিন পরিস্থিতিতে তোমরা ঘরে বসে বইগুলো এবং স্যারের অনলাইন ক্লাসগুলো ফলো করলে আমার মনে হয় অনেকটা উপকৃত হবে। তো সবাইকে আবার শুভেচ্ছা দিয়ে আমার আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।